কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা ওয়ান পিস লাইভ অ্যাকশনের সিজন 2 এক্সপ্লেন করব। সিজন 1 কিন্তু অলরেডি আলামিন ভাই এক্সপ্লেন করে দিয়েছিল, সেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা অথবা র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটাতে ঢুকলেই পেয়ে যাবা। ওয়ান পিসের সিজন 1 এর লাইভ অ্যাকশনটা কিন্তু পুরো দুনিয়া কাঁপায় দিছিল এন্ড সিজন 2টাও কিন্তু সেম কাজটাই করবে। আমরা আজকে সিজন 2 এর 1 নম্বর এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো, তবে এরপর থেকে আমরা ওয়ান পিসের সিজন 2 এর 2টা করে এপিসোড একসাথে দেখবো। এখানে তোমাদের একটা মজার ব্যাপার বলি, ওয়ান পিসের অ্যানিমে কিন্তু আমার এই মুহূর্তে অনগোয়িং চলতেছে আর আমি এই মুহূর্তে আছি ডেসরোসা আর্কে, মানে মোটামুটি 700 এপিসোডের আশেপাশে কোনো একটা জায়গায় আছি। সো ওয়ান পিসের এই লাইভ অ্যাকশনটা এক্সপ্লেন করা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের একটা জিনিস, মানে অনেক বেশি নস্টালজিক ভাইব আসবে এই সিরিজটার মধ্যে আমার আর কি। তো এই ওয়ান পিসের সিজন 2 এ মোটামুটি 5টা কিন্তু আর্ক কভার করা হয়েছে, সেগুলো হচ্ছে লকডাউন আর্ক, যেখানে তোমরা ক্যাপ্টেন স্মোকারের সাথে ফাইট দেখতে পাবা আর গোল্ডি রজারের মানে কাহিনী জানতে পারবা। তারপর হচ্ছে রিভার্স মাউন্টেন আর্ক, যেখানে তোমরা লাবুনের কাহিনী জানতে পারবা। তারপরে আছে উইস্কি পিক আর্ক, যেখানে তোমরা ওই যে মিস্টার 7 মিস্টার 3 মানে 12 কোয়ার্কারের কাহিনী সম্পর্কে জানতে পারবা। তারপর হচ্ছে লিটল গার্ডেন আর্ক, যেখানে তোমরা এলবাফের 2টা ফাইটারের ফাইট সম্পর্কে জানতে পারবা। এন্ড সবার শেষে আছে হচ্ছে ড্রাম আইসল্যান্ড আর্ক, যে আর্কে তোমরা চপারের কাহিনী জানতে পারবা আর যে আর্কের মাধ্যমে চপার স্ট্র হেড ক্রুতে জয়েন করে। তো যাই হোক, এই 5টা আর্ক এই সিজন 2 তে কভার হবে। তো আমি আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো ব্রেক থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে। স্কিপ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তো চলো শুরু করা যাক। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। কাহিনীর শুরুতেই আমাদের শেলসটাউনের মেরিন বেসকে দেখানো হয়। সেখানে তখন ধ্বংসযজ্ঞ চলছিল, কারণ একদল পাইরেট সেখানে আক্রমণ করে দিয়েছিল। ঠিক তখনই সেখানে ভ্যালেন্টিনা নামের একটা মেয়ে চলে আসে, যে সেকেন্ডের মধ্যে সকল মেরিন সোলজারদেরকে মেরে ফেলে। আর এরপরে সেখানে চলে আসে তাদের আরেক পার্টনার, যার নাম হচ্ছে নিকো রবিন। বাকি মেরিন সোলজাররা যখন ফাইট করার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই নিকো রবিন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তার হাতে কোনো অস্ত্র ছিল না, তাই সোলজাররা ভাবছিল যে তারা তাকে খুবই সহজে গুলি করে মেরে ফেলতে পারবে। কিন্তু এরপরে যেটা হয় সেটা দেখে এখানে থাকা সবাই শকড হয়ে যায়। সোলজারদের শরীর থেকে হঠাৎ করেই নিকো রবিনের অনেকগুলো হাত বের হতে শুরু করে, যেগুলো এই সোলজারদের উপরেই আক্রমণ করছিল। কেউই কিছু বুঝতে পারছিল না, এখানে থাকা সবার শরীর থেকেই এভাবে হাত বেরোচ্ছিল আর এই হাতগুলো তাদেরকেই মেরে ফেলছিল। এমনকি এই মেরিন সোলজারদের যে কমান্ডার ছিল তাকেও অন্য একটা সোলজার গুলি করে মেরে ফেলে, কারণ ওই সোলজারটাকে কন্ট্রোল করছিল নিকো রবিন। এরপরে রবিন তাদেরকে জিজ্ঞাসা করে যে মৃত বডিগুলোকে তারা কোথায় রেখেছে। যাই হোক, সেখানে গিয়ে তারা মিস্টার 7 নামের তাদের আরেক পার্টনারের বডিকে খুঁজে পায়। যে মারা গেছে কিনা এই ব্যাপারটা নিয়ে আমি শিওর না, কারণ সিরিজের মধ্যে সে তখনও মারা যায়নি। যাই হোক, এই মিস্টার 7কে কিন্তু আমরা সিজন 1 এ দেখেছিলাম, যে নিজের রূপ বদলাতে পারতো আর জোরো তাকে মেরে তার এই অবস্থা করেছিল। রবিন সেই সোলজারকে জিজ্ঞাসা করে জোরো এখন কোথায়। সোলজার তখন তাকে জানায় যে জোরোকে তার ক্যাপ্টেন এসে ছাড়িয়ে নিয়ে গেছে আর তারা এখন গ্র্যান্ড লাইনের দিকে যাচ্ছে। রবিন তখন তাকে জিজ্ঞাসা করে তাদের ক্যাপ্টেন কে। সোলজার তখন একটা বাউন্টি পোস্টার দেখায়, আর এই বাউন্টি পোস্টারের ছবি ছিল মানকি ডি লুফির। আর লুফিকে এখানে দেখে নিকো রবিন এখানে হাসতে থাকে। এরপরে আমরা সানজি আর উসবকে দেখতে পাই। উসব তার নতুন একটা গ্যাজেট বানাচ্ছিল আর সানজি সবার জন্য খাবার তৈরি করছিল। উসব মরিচের গুঁড়ো দিয়ে নতুন টাইপের একটা গুলি বানানোর চেষ্টা করছিল। এর মধ্যেই জানা যায় যে তাদের জাহাজে থাকা খাবার আর ওষুধপত্র মোটামুটি শেষ হয়ে গেছে, তাই তাদেরকে এগুলো কিনতে হবে। তবে ঝামেলার ব্যাপারটা হচ্ছে স্ট্র হেড ক্রুর সব টাকা থাকে
থাকে নামির কাছে, তাই যে কোনো কিছু কিনতে হলে আগে নামিকে রাজি করাতে হবে। তাই তারা ঠিক করে যে তারা প্রথমে নামিকে একটু তেল দিয়ে তাকে রাজি করাবে। নামি তখন গ্র্যান্ড লাইনে যাওয়ার ম্যাপ স্টাডি করছিল। সানজি তখন তাকে অক্টোপাসের একটা স্পেশাল ডিশ বানিয়ে দেয়। নামি এটাকে মজা করে খেতে থাকে। কথার প্রসঙ্গে উসব যখন লকডাউনের কথা তোলে তখন সানজি বলে যে হ্যাঁ, আমাদের রেশন আর পানি শেষ হয়ে গেছে, অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে এগুলো কেনাকাটা করতে হবে। এই কথা শুনে নামি রাজি হয়ে যায় আর সবাইকেই নিজের পছন্দ মতো জিনিস কেনার পারমিশন দিয়ে দেয়। এদিকে এখন আমাদের জোরোকে দেখানো হয়। জোরো 400 কেজি ওজনের ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছিল। ভাই 400 কেজি ওজন, বুঝতেছো? এখানে আমরা জানতে পারি জোরো লকডাউন যাবে, কারণ সিজন 1-এ মিওকের সাথে ফাইট করার সময় জোরোর তলোয়ারগুলো ভেঙে গিয়েছিল, তাই তার এখন নতুন তলোয়ার দরকার। সবাই লকডাউনে যাওয়ার জন্য রেডি ছিল, তবে লুফি শুরুতে সেখানে যেতে চাইছিল না। লুফি বলে আমি প্রথমে গ্র্যান্ড লাইন গিয়ে ওয়ান পিস খুঁজে বের করব, তারপরে আমি লকডাউনে যাব। কিন্তু নামি যখন তাকে বুঝিয়ে বলে যে এই লকডাউনেই এক সময় পাইরেট কিং গোল্ড রজারকে ফাঁসি দেওয়া হয়েছিল আর এখান থেকেই পাইরেটদের একটা নতুন এরা শুরু হয়েছিল, তখন লুফি অনেক বেশি খুশি হয়ে যায়। লুফি তখন বলে যে আমরা আগে এই লকডাউনেই যাব। মানে লুফি তো এই গোল্ডি রজারের অনেক বড় একটা ফ্যান, আর লুফি নিজেও তো কিং অফ দ্য পাইরেট হতে চায়। সো এই জায়গাটায় যাওয়া লুফির জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা ফ্ল্যাশব্যাকে সেই দিনটাকে দেখতে পাই যেদিনে গোল্ডি রজারকে ফাঁসি দেওয়ার জন্য বন্দি করে রাখা হয়েছিল। সেখানে মেরিনদের ভাইস অ্যাডমিরাল গার্পকে দেখানো হয়। গার্প এখানে গোল্ডি রজারের সাথে কথা বলতে আসে এবং তারা এখানে পুরাতন কথা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। গোল্ডি রজার এখানে গার্পকে জানায় যে তার একটা ছেলে আছে আর সে চায় গার্পি যেন তার ছেলেকে খুঁজে বের করে আর তার ছেলেকে যত্নে বড় করে তোলে। গোল্ডি রজার চায় না যে তার ছেলের ভাগ্যও যেন তার মতোই কঠিন হয়, আর এটাই ছিল গোল্ডি রজারের লাস্ট উইশ। গার্প প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে গার্প রাজি হয়ে যায়। আর রজার বিশ্বাস করতো যে তার মৃত্যু পাইরেট এরাকে ধ্বংস করবে না, তার মৃত্যুই নতুন একটা পাইরেট এরার শুরু করবে। এদিকে আমরা দেখতে পাই লুফি আর তার ক্রু মেম্বাররা পৌঁছে যায় লকডাউনে। নামি প্রথমেই সবাইকে অ্যালার্ট করে দেয় যে সবার উপরে যেহেতু বাউন্টি আছে তাই তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে আর তাদেরকে মেরিনদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। নামি সবাইকে শপিং করার জন্য টাকাও দিয়ে দেয়। জোরোকেও সে টাকা দেয়, কিন্তু সে জোরোকে বলে আমি তোমাকে যত টাকা দিয়েছি তার 3 গুণ তুমি আমাকে সুদে আসলে ফেরত দিবে। এর মধ্যেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ক্যাপ্টেন স্মোকারের সাথে। তার গাড়িটা ভাই জোস ছিল, এই গাড়িটা পানির মধ্যেও চলতে পারতো। সে একটা পাইরেটকে দড়ি দিয়ে বেঁধে টেনে হেসড়ে নিয়ে আসছিল। ক্যাপ্টেন স্মোকার সবাইকে সতর্ক করে দেয় আর বলে আজকে গোল্ডি রজারের ফাঁসির অ্যানিভার্সারি, তাই এখানে অনেক নতুন নতুন পাইরেটরা আসবে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে আর যত বেশি পাইরেটদের ধরা সম্ভব তত বেশি পাইরেটদেরকে ধরতে হবে। এদিকে নামি শপিং শেষ করে বিভিন্ন ম্যাপের বই দেখছিল আর উসব নিজের মুখ লুকানোর জন্য একটা অদ্ভুত চশমা কিনে নেয়। এই চশমার একটা বিশেষত্ব ছিল, এটা অনেকটা দূরবীনের মতো কাজ করতো। উসব তখন কায়ের কথা মনে করে আর কায়াকে টেলিফোনে মেসেজ পাঠাতে থাকে। আর উসব যে কত বড় একটা চাপাবাজ এটা তো তোমরা সবাই জানো। অন্যদিকে জোরো একটা তলোয়ারের দোকান খুঁজছিল। ঠিক তখনই তাশিগি নামের একটা মেয়ের সাথে জোরোর ধাক্কা লাগে। এই মেয়েটা জোরোর তলোয়ার দেখার জন্য তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল। জোরো তাকে সাহায্য করে আর সেখান থেকে চলে যায়। এরপরে জোরো একটা তলোয়ারের দোকানে ঢোকে। এখানে ইস্ট ব্লুর সব ধরনের তলোয়ার পাওয়া যেত। জোরোর কাছে টাকা কম থাকার কারণে সে সস্তা তলোয়ারগুলো দেখতে থাকে। এই দোকানদারের নজর জোরোর কাছে থাকা তলোয়ারটার উপরে আটকে যায়। সে জোরোকে ভুলভাল বুঝিয়ে তার এই তলোয়ারটাকে কেনার চেষ্টা করতে থাকে। সে প্রথমে জোরোকে 2 লাখ বেরি বা 2 লাখ টাকা দিতে চায়, তারপর সে 7 লাখ টাকা দিতেও রাজি হয়ে যায়, কিন্তু জোরো এই তলোয়ারটা বেচতে চায় না। ঠিক তখনই সেখানে তাশিগি নামের সেই মেয়েটা চলে আসে আর এই মেয়েটা জোরোকে বলে আরে তোমার কাছে থাকা এই তলোয়ারটা তো অনেক রেয়ার একটা তলোয়ার আর এটা অনেক বেশি দামি, আর এই তলোয়ারটার নাম হচ্ছে ওয়াডো ইচিমনজি। এই তলোয়ারটা ছিল জোরোর ছোটবেলার বন্ধু কুইনার। তাশিগি তখন জোরোকে বলে এই তলোয়ারটার বদলে তোমাকে যে কেউ কোটি টাকা দিতেও রাজি হয়ে যাবে। যাই হোক, এরপরে জোরো কোন তলোয়ারটা নিবে এটা নিয়ে এই মেয়েটার সাথে কথাবার্তা বলতে থাকে আর এই মেয়েটা জোরোকে তলোয়ার চুজ করে দিতে থাকে। জোরো তখন সানডাই কিটেটসু নামের একটা তলোয়ার তুলে নেয়, কিন্তু মেয়েটা জানায় এই তলোয়ারটা তুমি নিতে পারবে না, কারণ এই তলোয়ারটা অনেক বেশি কাস্ট বা অভিশপ্ত, আর এই তলোয়ারটা যে ব্যবহার করে সেই খুবই বাজেভাবে মারা যায়, মানে অভিশপ্ত তলোয়ার আর কি। দোকানদারও জোরোকে এই তলোয়ারটা নিতে মানা করে, কারণ দোকানদার চায় না যে জোরোর মতো এত সাহসী একজন যোদ্ধা মারা যাক। কিন্তু ভাই জোরো আলাদা একটা লেভেলের মানুষ। জোরো বলে দেখা যাক কার শক্তি বেশি, আমার জেদের শক্তি বেশি নাকি এই তলোয়ারের অভিশাপের শক্তি বেশি। জোরো এই তলোয়ারটাকে আকাশের দিকে ছুঁড়ে মারে আর নিজের হাত সোজা করে দাঁড়িয়ে থাকে। এই তলোয়ারটা যদি ঘুরে জোরোর হাতের উপর পড়তো তাহলে জোরোর হাত একদম কেটে নেমে যেত। তবে দেখা যায় এই তলোয়ারটা জোরোর হাতের সাইড দিয়ে বেরিয়ে যায়, জোরোর হাতের কিছুই হয় না। তার মানে এই তলোয়ারটা জোরোকে পছন্দ করেছে। আর এই জিনিসটা দেখে দোকানদারও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর সে জোরোকে এই তলোয়ারটা একদম ফ্রিতে দিয়ে দেয়। এদিকে সানজি আর লুফি কেনাকাটা করছিল। সেখানে তারা এলিফ্যান্ট ফিশ নামের একটা ফিশ পায় যেটা সানজির অনেক পছন্দ হয়। তখন তারা এই মাছটাকে নিয়ে নেয়। এর মধ্যেই একটা চোর নামির ব্যাগ চুরি করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে নামি সবচেয়ে
বড় চোর, চোরদের রানী। নামি তখন উল্টো এই চোরেরই পকেট কেটে নেয় এবং এই চোরের মানিব্যাগটাকে চুরি করে ফেলে। এরপরে লুফি সবার থেকে আলাদা হয়ে যায় এবং যে মঞ্চে গোল্ডি রজারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মঞ্চটাকে দেখতে থাকে। এখন আমরা দেখতে পাই সেই চোরটা এখন লুফিকে টার্গেট করে এবং লুফির কাছে থাকা সবকিছু লুটে নেওয়ার জন্য লুফির বন্ধু সেজে সেই ফাঁসির মঞ্চের কাছে লুফিকে নিয়ে আসে। লুফি যখন ওই জায়গাটা দেখছিল ঠিক তখনই কেউ লুফির টুপিটা নিয়ে নেয়, আর এটা ছিল বাগির কাটা হাত। বাগি আর আলভিদা এখন একত্রিত হয়ে লুফির উপর প্রতিশোধ নিতে এসেছে। আলভিদার কথা হয়তো তোমাদের মনেই আছে, ওকে সিজন 1-এ তোমরা দেখছিলা। আলভিদা এখন সুবে সুবে নোমি নামের একটা ডেভিল ফ্রুট খেয়েছে। এই ফলের পাওয়ারের কারণে তার শরীর এখন অনেক বেশি পিচ্ছিল বা স্লিপারি হয়ে গেছে। লুফি তাকে একটা পাঞ্চ মারতে গেলে লুফির হাত পিছলে যায়। আলভিদা তখন লুফিকে মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়, আর এটার কারণে লুফি এখানে অজ্ঞান হয়ে যায়। লুফির যখন চোখ খোলে তখন লুফি দেখে তাকে সি স্টোন দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর এই সি স্টোনের শেকল একটা বিশেষ ধরনের শেকল, যে শেকলে কোনো ডেভিল ফ্রুটই কাজ করে না। তোমরা হয়তো জানো যে সমুদ্রের মধ্যে ডেভিল ফ্রুটের পাওয়ার কাজ করে না, আর এই সি স্টোন সমুদ্র থেকেই বানানো হয়, যে কারণে এই স্টোন দিয়ে তৈরি করা কোনো কিছুকেই ডেভিল ফ্রুট ইউজাররা বাইপাস করতে পারে না, বা এই স্টোনের কাছাকাছি আসার পর ডেভিল ফ্রুট ইউজারদের পাওয়ার একদম শেষ হয়ে যায়। মানে লুফিকে যেহেতু এখন এই শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে, তাই লুফি এখন জাস্ট একটা সাধারণ মানুষের মতো হয়ে গেছে যার কোনো পাওয়ার নেই, তাই সে চাইলেও নিজেকে মুক্ত করতে পারবে না। এদিকে ক্যাপ্টেন স্মোকারের কাছে কিছু মেরিন সোলজাররা এসে খবর দেয় যে ফাঁসির মঞ্চের কাছে বেশ কিছু পাইরেটদেরকে দেখা গেছে। খবর পাওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন স্মোকার সেদিকে যেতে থাকে। তখনই সেখানে তাসিগিও চলে আসে। সে আসলে একজন পিটি অফিসার। এরপর তারা দুজন একসাথে সেদিকে যেতে থাকে। এদিকে নামি আর উসব সেখানে পৌঁছে গিয়েছিল। তারা এখানে এসে কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে জোরো চলে আসে, আর জোরো নামিকে তার সব টাকা ফেরত দিয়ে দেয়। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। জোরো আসলে কোনো টাকা ছাড়াই এই তলোয়ারটাকে নিজের করে নিয়েছিল। জোরোর নতুন তলোয়ারটা কিন্তু আসলেই অস্থির। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও। কিছুক্ষণ পর সানজিও সেখানে চলে আসে। সানজি অলরেডি বাকি সব জিনিসপত্র শিপে পৌঁছে দিয়েছিল, আর ডিনারের জন্য সেই স্পেশাল এলিফেন্ট ফিশটাও নিয়ে এসেছিল। আকাশ দেখে এখানে নামির মনে হচ্ছিল খুবই তাড়াতাড়ি সেখানে বড় কোনো একটা ঝড় আসতে চলেছে, কিন্তু কথাটা হচ্ছে লুফি কোথায়। সবাই এখানে আসলেও লুফি এখন এখানে আসেনি। তবে তারা সবাই গেস করতে পারছিল যে তারা লুফিকে কোথায় খুঁজে পাবে, এই কারণে তারা সবাই লুফিকে খুঁজতে সেদিকেই যেতে থাকে। এদিকে বাগি আর আলভিদা মিলে লুফিকে একদম ফাঁসি দেওয়ার পজিশনে আটকে দেয়, মানে লুফিকে এখন তারা মেরে ফেলবে এরকম একটা অবস্থা। আলভিদা চিৎকার করে সবাইকে বলে লুফি তার জাহাজ ধ্বংস করে দিয়েছে, আর তার একজন গোলাম মানে কবিকে মুক্ত করে দিয়েছে, সেই সাথে তার অনেক বেশি ক্ষতিও করে দিয়েছে। আর লুফি যেহেতু নিজেকে ফিউচার পাইরেট কিং বলে দাবি করে, তাই তার এখন একটাই শাস্তি হতে পারে, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন বাগি যেহেতু একজন জোকার, তাই সে এখানে অনেক বেশি ড্রামা করছিল। সে এখানে ড্রামা করে অনেক বেশি টাইম ওয়েস্ট করছিল। ততক্ষণে এখানে জোরো আর বাকিরা চলে আসে। জোরো আর সানজি এখানে পৌঁছানোর সাথে সাথেই বাগি তার সাথীদেরকে বলে তাদের সামলে নিতে, আর সে নিজে লুফির দিকে এগিয়ে যেতে থাকে। আলভিদা তখন তার দলবল নিয়ে তাদের ক্রিউকে ঘিরে ফেলে, আর তাদের সাথে এখানে অনেক অস্থির একটা ফাইট করতে থাকে। নামি যখন আলভিদার উপরে অ্যাটাক করে তখন দেখা যায় আলভিদার উপরে কোনো ফিজিক্যাল অ্যাটাকই কাজ করছে না। অন্যদিকে জোরো তখন তার তলোয়ার দিয়ে সব এনিমিদেরকে সহজেই হারিয়ে দিচ্ছিল। তবে সেখানে জোরোর কিছু পুরাতন শত্রু ছিল যারা তার উপরে প্রতিশোধ নিতে চাইছিল। এদিকে সানজিও তখন তার পাওয়ারফুল লাঠি ব্যবহার করে সবাইকে হারিয়ে দিচ্ছিল। এখন আলভিদা যেহেতু একজন ডেভিল ফ্রুট ইউজার ছিল, তাই নামি তার সাথে পারছিল না। ঠিক তখনই সেখানে উসব চলে আসে, আর একটু আগে সে যে অস্ত্র বানিয়েছিল মানে লাল মরিচের গুঁড়া, সেটাকে বোমের মতো ব্যবহার করে নামিকে ইশারা দেয়। নামি তখন সেই লাঠিটাকে দিয়ে এই বোমটা আলভিদার নাকের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই আলভিদা এখানে এমন জোরে একটা হাঁচি দেয় যে সে নিজেই উড়ে অনেক পেছনে চলে যায়। উপর থেকে ক্যাপ্টেন স্মোকার আর বাকিরা এই সবকিছু দেখছিল। স্মোকার তখন তার সোলজারদেরকে বলে এই পাইরেটদেরকে নিজেদের মধ্যে মারামারি করে আগে শেষ হতে দাও, তারপরে আমরা অ্যাকশন নিব। তখনই সেখানে তাসিগি খেয়াল করে যে এই জোরো আসলে এই পাইরেটদেরই একজন। এদিকে বাগি এখন লুফিকে ঠিক সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে গোল্ডি রজারকে মেরে ফেলা হয়েছিল। সিস্টনের তৈরি শিকলের কারণে লুফি এখানে তার পাওয়ার ব্যবহার করতে পারছিল না। বাগি তখন লুফিকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করে। লুফি তখন তার সেই আইকনিক ডায়লগটা বলে, আমি মানকি ডি লুফি, আমি ওয়ান পিস খুঁজে বের করবো আর আমি পাইরেটদের রাজা হব। এই কথাটা শুনে এখানে সবাই অবাক হয়ে যায়। লুফি কিন্তু মরার এই আগ মুহূর্তেও এখানে হাসছিল। বাগি যখন তার মাথা একদম কেটে ফেলতে নিবে, লুফি তখন হাসি মুখে তাদের সবাইকে বিদায় জানায়। লুফি খুবই সহজে নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল। এই হাসি দেখে ক্যাপ্টেন স্মোকারের গোল্ডি রজারের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে একটা বজ্রপাত বাগির উপর এসে পড়ে, আর এই জায়গাটা একদম ধ্বংস হয়ে যায়। লুফি এখানে একদম অলৌকিক ভাবে বেঁচে যায়। এখন আমরা দেখতে পাই যে চোরটা লুফির জিনিস চুরি করতে চাইছিল, সেই চোরটা এখন লুফিকে তার টুপিটা ফেরত দেয়। এরপরে লুফি, নামি আর সানজি মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ক্যাপ্টেন স্মোকার তার দলবল নিয়ে সেখানে চলে আসে। এই চোরটা তখন এখানে আসে আর তাদেরকে পালানোর জন্য সাহায্য করে। সে সবাইকেই আলাদা আলাদা পথ দেখিয়ে দেয়। জোরো, সানজি আর লুফি যখন পালাচ্ছিল তখনই তাদের সামনে তাসিগি চলে আসে। জোরো বাকিদের চলে
যেতে বলে আর বলে সে একাই এটাকে সামলে নিবে। তাসেগি বলে যে সে জানতো যে এটা পাইরেট হান্টার জোরো, তবে জোরো যে এখন পাইরেটদের সাথে মিশে গেছে এটা সে জানতো না। সে জোরোর সাথে ফাইট করে জোরোর তলোয়ার ওয়াডো ইচিমঞ্জিটা নিয়ে নিতে চাইছিল, তবে জোরোকে তো হারানো এত বেশি সহজ না। এখানে জোরো আর তাসেগির মধ্যে মোটামুটি ছোটখাটো একটা ফাইট হতে থাকে। অন্যদিকে লুফি আর সানজির সামনে এবার চলে আসে ক্যাপ্টেন স্মোকার। সানজি তখন ক্যাপ্টেন স্মোকারকে অনেক জোরে একটা লাথি মারে, তবে অবাক করার বিষয়টা হচ্ছে তার শরীর তখন পুরো ধোঁয়াতে পরিণত হয়। তারা তখন বুঝে যায় যে ক্যাপ্টেন স্মোকার আসলে একজন ডেভিল ফ্রুট ইউজার। লুফি তখন তার গাম পিস্তল দিয়ে ক্যাপ্টেন স্মোকারের উপরে আক্রমণ করে, তবে লুফির এই অ্যাটাকটা ক্যাপ্টেন স্মোকারের শরীরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছিল। লুফি ক্যাপ্টেন স্মোকারকে একদমই আঘাত করতে পারছিল না। ক্যাপ্টেন স্মোকার তখন তার এই পাওয়ার ব্যবহার করে সানজি আর লুফিকে অনেক বাজেভাবে মারতে থাকে। সে লুফির গলা টিপে ধরে আর লুফির মুখের মধ্যে সে ধোঁয়া ঢুকিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা রহস্যময় লোক আসে যে অনেকক্ষণ ধরেই তাদের উপরে নজর রাখছিল। স্মোকার তাকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। স্মোকার তখন তাকে বলে, তুমি তো ওয়ার্ল্ড গভর্নমেন্টের সবচেয়ে ওয়ান্টেড একটা মানুষ, তোমাকে তো খুঁজে পেলেই মেরে ফেলা হবে। এই লোকটা তখন ক্যাপ্টেন স্মোকারকে বলে, অনেক হয়েছে, এখন আর না। এরপরে এখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে আর ক্যাপ্টেন স্মোকার সেখান থেকে ছিটকে যায় আর তারা সবাই সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তবে তোমাদের একটা স্পয়লার দেই, লুফিকে যখন বাগি মেরে ফেলছিল তখন যে একটা বিদ্যুৎ এসে লুফিকে বাঁচিয়েছিল, সেই বিদ্যুৎটা আসলে এই লোকটাই দিয়েছিল। আর এই লোকটার নাম হচ্ছে ড্রাগন, আর এই লোকটা হচ্ছে লুফির বাবা। এরপর তারা সবাই কোনো রকমে তাদের জাহাজে ফিরে আসে। লুফি কিন্তু তখনও জানতো না যে লোকটা তাকে বাঁচিয়েছে সেই লোকটা আসলে কে। এখন আমরা নিকো রবিনকে দেখতে পাই, সে এখন তাসেগির সাথে দেখা করে আর তাকে একটা কার্ড দেয়। নিকো রবিন চায় তাসেগি যেন মেরিন ছেড়ে তাদের সাথে জয়েন দেয়। এদিকে ক্যাপ্টেন স্মোকার তখন জানায় যে সে কেন পাইরেটদেরকে এত বেশি ঘৃণা করে। যাই হোক, সে তখন বলে সে যখন ছোট ছিল তখন সে গোল্ডি রজারের মধ্যে যে হাসিটাকে দেখেছিল সে ঠিক ওই একই হাসি আজকে লুফির মধ্যেও দেখেছে। ক্যাপ্টেন স্মোকার এখানে ঠিক করে সে যেভাবেই হোক না কেন লুফিকে থামাবে, সে লুফিকে আর কিছুই করতে দিবে না। পরের দিন সকালে স্ট্র হেড ক্রু রওনা দেয় গ্র্যান্ড লাইনের দিকে। তারা রিভার্স মাউন্টেনের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছে। সামনে এখন অনেক বড় একটা বিপদ, তবে লুফি এখন ফুল জোশে ছিল। লুফি তখন চিৎকার করে বলে, আমাদেরকে কেউই হারাতে পারবে না। আর এখানেই ওয়ান পিসের লাইভ অ্যাকশনের সিজন 2 এর প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা।